আপা, আমরা এর আগে দেখেছি আইভি রহমানকে আটক করা নিয়ে এক ধরনের নাটক হয়েছে এবং সেখানে আইভি রহমান তার বাসাতেই ছিলেন। তার ভাই মারা গেছেন কয়েকদিন আগে, সেই দাবিও তিনি করছিলেন। তার বিরুদ্ধে 5টা মামলা করা হয়েছে। তো এই যে আইভি রহমানের মামলাটা কিংবা তাকে যে আটক করা হলো, এটি নিয়ে আপনার মন্তব্য কি? দেখুন, আইভি রহমান গত 15 বছর শামীম ওসমানের বিরুদ্ধে এককভাবে দলের ভেতর এবং দলের বাইরে উনি লড়াই করে গেছেন এবং আমরা দেখেছি যে আরো তো অনেক নেতা আটক হয়েছেন, কিন্তু কারো আটকের সময় আওয়ামী লীগের নেতাকর্মী রাস্তায় বের হয়ে এসে তাদের নেতাকে পাহারা দিয়েছে। এটা বোধহয়, আমি জানি না আপনার চোখে পড়েছে কিনা, আমার চোখে পড়ে নাই। আমি একমাত্র আইভি রহমানের ব্যাপারে দেখলাম যে সকলেই, মানে তার নেতাকর্মী যারা আছে তারা সকল ভয় তুচ্ছ করে কিন্তু তাকে প্রোটেক্ট করতে গেছে এবং আমি পুলিশকেও সাধুবাদ জানাই। পুলিশ কিন্তু ওয়েট করেছে, রাতে অ্যারেস্ট করতে গিয়েছিল, রাতে অ্যারেস্ট করেনি, বাইরে ছিল। এই সম্মানটা আমি আব্বাদের সময় দেখতাম, যখন আব্বাকে অ্যারেস্ট করতে আসতো রাতে, আব্বা কখনো রাতে বের হতেন না, উনি ফজরের নামাজ পড়ে তারপরে বের হবেন। তো পুলিশকে ভোর 5টা পর্যন্ত আমাদের বাসা ঘেরাও করে পুলিশ ওয়েট করতো। একই জিনিস আমি এত বছর পর আইভিকে দেখতাম, কারণ আইভি রহমানের দল যখন ক্ষমতায় ছিল তখন আমরা দেখতাম যে রাত কি আর দিন কি, সাদা মাইক্রোবাস আসতো, ধরে নিয়ে চলে যেত। যাই হোক, আমাদেরকে রাত 2টায় নিয়ে 2টার সময় নিয়ে গেছে। তো এত পুরনো, যেটা বাবার আমলে আমি যে সংস্কৃতি দেখেছি সেটা এত বছর পর আমি দেখলাম। পুলিশকে আমি ডেফিনেটলি সাধুবাদ এবং ধন্যবাদ জানাই, পুলিশ ওয়েট করেছে। কিন্তু দেখুন, আইভিকে কখন ধরা হলো? আইভি তার বাসায়, আইভি তার এলাকায়, আইভি পালায়নি, আইভি কোথাও যায়নি এবং ইভেন তার মেয়রের কার্যাবলী ওনাকে সে অফিসও নেই করেছে। তারপরে যখন তার উপর নির্দেশনা এসছে, তারপরে সে বোধহয় মেয়র অফিস থেকে সরেছে। সো আইভি রহমানের ঘটনাটি সামনে আসলো যখন আব্দুল হামিদ, যিনি সকল সুযোগ সুবিধা আওয়ামী লীগের কাছ থেকে নিয়ে, শ্যালক সহ, উনি সুন্দর মতন ইমিগ্রেশন ক্রস করে চলে গেলেন এবং সরকারের কি যুক্ত, উনি লুঙ্গি আর মাস্ক পরা ছিলেন। ওনার পাসপোর্ট নাম্বার, ওনার আইডেন্টিফিকেশন, এটা কি লুঙ্গি আর মাস্কে আটকানো? উনি কি কোনো যদু মধু এরকম কেউ? তা তো নন। এবং ওনাকে এই বর্ডার পার করবার জন্য দায়ী করা হলো একজন এএসপি র্যাঙ্কের অফিসারকে। ওনার এলাকার এএসপির কি কোনো রকম কোনো সংশ্লিষ্টতা আছে? মানে দেখেন, অন্যায়ের ওপরে অন্যায়। সিনা চুরির সাথে আবার, মানে চুরি তো চুরি, আবার সিনা চুরি। তো অন্যায়ের উপর অন্যায় এসপি কে। অথচ রিপোর্ট দেখলাম নেত্র নিউজের যে এনএসআই এবং ডিজিএফআই এর বোধহয় 2জন কর্মকর্তা তার ক্লিয়ারেন্স দিয়েছে এবং তাদের আইডেন্টিটি নাম্বারও কিন্তু নেত্র নিউজ দিয়ে দিয়েছে, মানে কিছু ডিজিট ফাঁকা রেখে দিয়ে দিয়েছে। সো যেই খবরটা একজন গণমাধ্যম কর্মীর কাছে চলে গেল, ইনভেস্টিগেটিভ জার্নালিজম যারা করে তাদের কাছে গেল, এই খবরটা কি সরকারের কাছে নাই? আছে। কিন্তু এই সরকারটি না, আমি মানে অযোগ্য বললেও এটাকে কম বলা। সরকারের কি তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা এই যে যারা এই কাজগুলো করছে তাদের উপর নিয়ন্ত্রণ নেই? কোনো রকম কোনো নিয়ন্ত্রণ নেই। এবং এই যে মামলাগুলো আপনি দেখবেন, ম্যাক্সিমাম মামলা খুনের মামলা, কিন্তু সবচেয়ে হিনিয়াস ক্রাইম হচ্ছে হত্যা। এবং হত্যা মামলায় প্রতিটা পেপার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এফআইআর থেকে শুরু করে একেবারে লাস্ট পেপারটা পর্যন্ত ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে একটা খুনের ঘটনা যখন ঘটে, তার সঙ্গে সঙ্গে কি কি হয়ে যায়? একটা এফআইআর হয়ে যায়, এফআইআর এর পর জব্দ তালিকা তৈরি করে ফেলে, তারপরে আপনার ময়না তদন্ত রিপোর্ট করায় ফেলে, সুরত হালটার সাথে সাথে হয়ে যায়। এই 4টা পেপারের উপর ভিত্তি করে মূলত কিন্তু একটা খুনের মামলা দাঁড়ায়। এবং ফৌজদারি যে কোনো অপরাধ, সেটা খুন, চুরি, হোয়াটএভার, বিয়ন্ড রিজনেবল ডাউট আপনাকে প্রমাণ করতে হয়। অর্থাৎ প্রমাণের ভারটা কিন্তু অনেক বেশি। ন্যূনতম কোনো সন্দেহ যদি থাকে, আপনাকে কিন্তু খালাস দিতে হবে। 1, 2 হলো বলা হয় যে 10 জন দোষী ছাড়া পেয়ে যান। সর্বশেষ আসিয়া হত্যা মামলাতে আমরা দেখলাম একদম যে 3 জন সহযোগিতা যাদের করা, তাদেরকে খালাস দিয়ে দেওয়া হয়েছে। বলা হয় 10 জন আসামি, মানে অপরাধী ছাড়া পেয়ে যাক, একজন নিরপরাধও যেন শাস্তি না পায়। এটা জুরিসপ্রুডেন্সের একটা ভেরি বেসিক। আপনি আব্দুল হামিদের প্রস্তাব নিয়ে বলছিলেন, সাথে আইভি রহমানকে নিয়ে। হ্যাঁ, তো এখন এই জায়গাটা তাহলে দেখেন, আইভি রহমানকে আপনি গ্রেফতার করলেন। হ্যাঁ, আপনি হয়তো সাথে সাথে কিছু মানুষের পপুলার সাপোর্ট, অল্প কিছু মানুষের, ফেসবুকে যারা তাদের সকল প্রকাশ করে অনুভূতি, তাদের কয়েকজনের সাপোর্ট পেলেন। কিন্তু সমাজের যারা চিন্তাশীল মানুষ, যারা বোঝে
তারা কিন্তু কেউ বিষয়টিকে আজকে সমর্থন হাসান করে নাই। আব্দুল্লাহ কিন্তু এটি বলেছে যে এই সব ঘটনা ঘটিয়ে শেখ হাসিনার মতো মনোযোগ সরানোর চেষ্টা চলছে। দৃষ্টি সরানোর একটা চেষ্টা আমি লক্ষ্য করছি। দেখেন, এফিডেভিট বাণিজ্য নিয়ে আমার ভাই বলছিলেন, একদম আমি একমত। হ্যাঁ, অনেকেই এই বাণিজ্য করছে এবং সেই সঙ্গে বাদীও কিন্তু বাণিজ্য করছে। আমি এরকমও দেখছি বাদীও প্রচুর বাণিজ্য করছে। আপনি বাদীকে দিয়ে যে ওই কাগজটা আনবেন, মিনিমাম 50,000 থেকে 1 লাখ টাকার বাণিজ্য এখানে হয়। আমি এখন জেনে বলছি, এই কাগজটা আনতে একজন বাদী 50 থেকে 1 লাখ টাকা নেয়। আর বাদীকে যদি আদালতে আপনার হাজির করতে হয়, যে বাদী আদালতে দাঁড়িয়ে বলবে আমি আসামিকে চিনি না, ভুল করে আসামির নাম গেছে, বাদীকে 2 লাখ টাকা 5 লাখ টাকা দিতে হবে আপনাকে। না, এটা কেসের গ্র্যাভিটির উপর নির্ভর করে, আপনি কয় নম্বর আসামি তার উপর নির্ভর করে, আপনি কতটা হেভিওয়েট আসামি তার উপর নির্ভর করে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে এই বাণিজ্য বা এই মামলা নিয়ে এই যে 9-6 খেলাটা খেলতে দিল না 9 মাস ধরে, এটার পুরো ভোগান্তিটাই জাতিকে কিন্তু ভুগতে হবে। এবং একটা সময় আওয়ামী লীগ কিন্তু খুব গলার জোরে সবকিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আওয়ামী লীগকে আপনি খুব মানে যদি মনে করে থাকেন যে খুব মানে তারা ভ্যানিশ হয়ে গেছে, তারা ময়দান থেকে নাই হয়ে গেছে, তাহলে ভুল হবে। 15 বছর তারা আমলা, শিল্পী, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী, জুডিশিয়ারি, খেলোয়াড়, ব্যবসায়ী সকলকে এক কেন্দ্রে এনে আওয়ামী বানিয়ে ফেলতে পেরেছিল। এটাকে খুব তুচ্ছ করে দেখবার কিছু নাই। আজ থেকে 10 বছর পরে তারা যদি এই পুরো হিস্ট্রিটাকে অস্বীকার করে, ন্যারেটিভ তৈরি করে, ওটা কাউন্টার করতে খবর হয়ে যাবে। তো আজকের এই মামলাগুলো দারুণ ভিত্তি হতে পারতো, কারণ আওয়ামী লীগ তো ভয়াবহ নৃশংসতা করছে, শুধু জুলাই আগস্ট না, তো গত 15-16 বছর। তো এই সময়টাকে না আমরাই ধ্বংস করলাম। তাদের এভিডেন্স গুলো, তাদের বিরুদ্ধে যে সত্যিকার মামলা হতে পারতো না করে পুরো সুযোগটাকে আমরা নষ্ট করলাম। ধন্যবাদ রুমিনা আপা। মঞ্জু ভাই, আমি একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। আজকে বিএনপি নেতা এবং আরো বেশ কয়েকজন নেতারা তারা একসাথেই বলেছেন যে এই সরকার আসলে সবকিছু কেমন যেন একটা বিপদের দিকে নিয়ে যাচ্ছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে পরিণতি ভালো নাও হতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং অন্যান্য নেতৃবৃন্দের কাছ থেকে এরকম কথা এসেছে। এবং আরেকটা ঘটনা ঘটছে যে ইশরাকের যে মেয়র ইশরাক আহমেদ, আপনার দক্ষিণের মেয়রের পদ নিয়ে যে ইটা চলছে, সেখানে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার উপর চড়াও হয়েছে ইশরাকের সমর্থকরা এবং বলা হয়েছে আগামীকালকের মধ্যে যদি তাকে শপথ পড়ানো না হয় তাহলে গণভবন কিংবা যমুনা অভিমুখে, গণভবন তো না, যমুনা অভিমুখে লং মার্চের হুমকিও আছে। এই বিষয়গুলো কি সরকার কিভাবে ডিল করছে? সরকার কি এগুলো আসলেই কোনোভাবে সমাধান করতে পারছে? আমি আগের কথা ধরে একটু বলি, মানে আইভির মানে আর ইয়ার প্রসঙ্গটা, আমাদের যে আব্দুল হামিদের প্রসঙ্গ। প্রথম কথা হচ্ছে আইভি তো একটা মহা অন্যায় করেছে। সেটা হচ্ছে সে শেখ হাসিনার পথ অনুসরণ করে নাই। শেখ হাসিনা পালাই গেল, তো তার কর্মী হিসেবে তো আইভিরও পালিয়ে যাওয়া উচিত ছিল। শামীম ওসমানও পালিয়ে গেছে, দুদিন আগে শামীম ওসমান পালিয়ে গেছে। সুতরাং আইভির এই অপরাধের শাস্তি আইভি তো পেতে হবে, যে দলের নেত্রীর আনুগত্য করে না যে, তো এটা দিয়ে হয়তো সেটাও একটা শাস্তি তাকে পেতে হয়েছে। কারণ আমরা তো বুঝছি না এই সরকারের অষ্টে পৃষ্ঠে শেখ হাসিনার প্রেতাত্মা আবার ভর করছে কিনা ইনডাইরেক্টলি। আর যে কথাটা এখানে এসেছে যে আব্দুল হামিদের যাওয়ার পেছনে আসলে ডিজিএফআইএনএসআই এর কথাটা আসছে, কিন্তু আসলে তো ইমিগ্রেশনের মূল দায়িত্বটা হচ্ছে এসবির, পুলিশের। এবং আপনার মনে থাকার কথা, স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলেছিলেন যে আমি যদি মানে এইটার উৎস বের করে বিচার করতে না পারি তাহলে আমি কিন্তু পদত্যাগ করবো। উনি একটা টাইম বান্ডিংও দিয়েছিলেন, কিন্তু এটাকে নিয়ে কিন্তু আলোচনা কিন্তু হচ্ছে না, এটা কিন্তু চাপা পড়ে গেছে নানা কারণে। সুতরাং এটা আমি মনে করি যে অবশ্যই এটা আসা উচিত, এই তদন্তটা, যে উনি লুঙ্গি পরে গেছেন কি করে গেছেন তা না, উনি কিন্তু প্রোটোকল নিয়ে গেছেন, একদম ফুল প্রোটোকল অ্যাভেল করে কিন্তু উনি ইমিগ্রেশন ক্রস করেছেন এবং ফ্লাইটে উঠেছেন। যাই হোক, আপনি যেটা বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন না হলে একটা বিপদের আশঙ্কা বা পরিণতি ভালো হবে না, এই ধরনের একটা কথা আমরা শুনলাম। এখন কথা হচ্ছে ডিসেম্বরে নির্বাচন হবে না কেন? এখন পর্যন্ত তো ডিসেম্বরে নির্বাচন হবে না এই ধরনের কোনো ঘোষণা আমরা পাইনি। আমরা যেটা পাচ্ছি ডিসেম্বর টু জুন, এবং এটা রিপিটেডলি এই আলোচনাগুলো হচ্ছে। আমরা মনে করি যে যে কোনো একটা জিনিসের যখন রাজনৈতিক ব্যবস্থাপনা যখন একটু তুঙ্গে থাকে, তখন আসলে এই ধরনের পাল্টাপাল্টি না বলে একটা সমঝোতার জায়গায় আসতে হয়। এবং সমঝোতার জায়গাটা আমি খুব সহজ আমি বুঝি না যে এই ছোট বিষয়টাকে নিয়ে, ছোট এই অর্থে বলছি, কারণ এখানে অসুবিধাটা কোথায়? অসুবিধাটা হচ্ছে সরকার বলছে যে তার যদি ছোট সংস্কার হয় তাহলে সে ডিসেম্বর ইলেকশন দেবে। তো ওয়েল, আমরা সবাই মিলে যদি বলি হ্যাঁ আমরা ছোট সংস্কার চাই,
তাহলে তো ডিসেম্বর ইলেকশন হতে কোনো বাধা নেই। আর সরকার যদি বলে যে না আমি ছোট সংস্কার করব না, আমি বড় সংস্কার করব, সুতরাং আপনারা আসেন, আপনারা আমার সাথে আমাকে সাথে জুনের সাথে একমত হন, তাহলে উনি ডাকুক আমাদেরকে, সবাইকে বলুক। অসুবিধাটা কোথায় বলেন? সরকার তো বলেছে ছোট সংস্কার হলে, অল্প সংস্কার হলে ডিসেম্বর, বড় সংস্কার হলে জুন। আর আমরা যদি বলি ছোট সংস্কারে আমরা খুশি, তাহলে ডিসেম্বর ইলেকশন হতে কোনো বাধা নেই। বিএনপিরও এত আলটিমেটাম দেওয়ার আমি কোনো প্রয়োজন মনে করি না। আর যদি সরকার বলে যে ভাই ছোট সংস্কার না, আমরা মনে করছি আপনাদের আলাপ আলোচনার ভিত্তিতে আপনারা যে ঐকমত্য কমিশনে এসেছেন, আপনারা আসলে বিশদ সংস্কার চান, তাহলে বিশদ সংস্কার চাইলে আমরা তখন এটা জুনে হবে না জুলাইতে হবে, নাকি আরো আগে হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখন দেখেন, এই যে আপনি বললেন ঢাকা সিটি কর্পোরেশন ইলেকশন নিয়ে, আমি আস্তে আস্তে আপনার এই নিউজগুলো দেখলাম। সত্যিকার আমি কালকেও দেখেছি বিএনপির একটা বিশাল মিছিল হয়েছে। আসিফ মাহমুদ কিন্তু আজকে একটা স্ট্যাটাস দিয়েছেন, প্রায় 9-10টা কারণ উনি উল্লেখ করেছেন, এবং সেখানেও কিছু আমি দেখলাম যে এখানটা জটিলতা তৈরি হয়েছে। জটিলতা আইনগত, কারণ এখানে সিটি কর্পোরেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি স্থানীয় সরকার পরিষদের আন্ডারে, স্থানীয় সরকার বিভাগের অধীনে, কিন্তু নির্বাচনটা করে হচ্ছে নির্বাচন কমিশন। এখানে স্থানীয় সরকার বিভাগের সাথে নির্বাচন কমিশনটা বিরোধ তৈরি হয়েছে। বিরোধটা কি? কারণ নির্বাচন কমিশন এই নির্বাচনটাকে তিনি আপিল করেন নাই, যখন আদালতে তারা হেরে গেছে তারা আপিল করেন নাই, এবং আসিফ মাহমুদ ভূঁইয়া বলছেন যে এই জায়গায় নির্বাচন ট্রাইব্যুনাল যে কাজটা করেছে, তিনি এক ধরনের দ্বিমুখী নির্বাচনী ফলাফল দিয়েছেন, অর্থাৎ উনি নির্বাচন কমিশনের এই ফলাফলটাকেই প্রশ্নবিদ্ধ করেছেন। এখন কথা হচ্ছে যে এটাই কি কথা, না এর অন্তরালে কোনো কথা আছে? বিএনপি যেটাকে ব্লেম করছে যে এটার অন্তরালে একটা কথা আছে। আজকে কিন্তু এই প্রথম আমি দেখলাম ইশাক সাহেব কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছেন, মেয়র ফেওর দরকার না, আমি আসলে তাদের মুখোশ খুলতে চাই। উনি মুখোশ খুলতে যাচ্ছেন। তো এই যে বিতর্কগুলো হচ্ছে, এই বিতর্কের মধ্য দিয়ে কিন্তু আমরা সঠিক তথ্যটা জানতে পারছি। প্রথমত হচ্ছে যে এই নির্বাচনকে বিএনপি কিন্তু ডিনাই করেছে, কিন্তু ডিনাই করে একটা নির্বাচনে আবার যখন উনি মেয়র হতে চান, এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়, এটা নিয়ে একটা বিভেদ তৈরি হয়, এটা নিয়ে একটা প্রশ্নবিদ্ধ। চট্টগ্রামে অলরেডি একটা শাহাদাত হয়েছেন। এবং কালকে আমি একটা টক শোতে বিএনপির একজন নেতার সাথে ছিলাম, উনি বলেছেন যে এটা আমরা দলীয়ভাবে এখন আমরা কিছু বলি নাই, এটা একজন প্রার্থী হিসেবে ইশাক নিজেই এই মানে বিষয়গুলোকে ফেস করছে। কিন্তু দলীয়ভাবে তো আজকে সালাউদ্দিন আহমেদ বলেই দিলেন। আজকে দলীয়ভাবে প্রথম দেখলাম সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন যে এটা মানে উনিও ইশাকের পক্ষে পজিশন নিয়েছেন। এখন একটা জিনিস হচ্ছে আইনগত ব্যাপার, আর একটা জিনিস হচ্ছে নীতিগত ব্যাপার। নীতিগত জায়গায় এটা সত্য যে এই প্রশ্নটা আপনাকে সবাই করবে যে আপনি যে নির্বাচনটাকে প্রত্যাখ্যান করেছেন, যে নির্বাচনটাকে আপনি অবৈধ বলেছেন, বা যে নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন, সেই নির্বাচনে বিজয়ী হয়ে আপনি বসবেন কিনা। ইশাকের প্রথম পজিশন ছিল কিন্তু যে উনি বলেছিলেন আমি এতটুকুতে বিজয়ী হয়েছি যে আমার বিরুদ্ধে যে একটা অন্যায় হয়েছে এটা হয়েছে, কিন্তু আমি বসবো কিনা এটা আমি এখনো সিদ্ধান্ত নিয়ে নেই। এখন যখন উনি বসতে চাচ্ছেন, তখন এই নীতিগত প্রশ্নটা তোলার একটা সুযোগ আসবে। এখন আসেন আরেকটা হচ্ছে আইনগত ব্যাপার। আদালত যখন অর্ডার দিয়েছে, আদালত নিশ্চয়ই এগুলো বিবেচনায় নিয়েছে, আদালত নিশ্চয়ই আমরা যত প্রশ্ন তুলছি এগুলোকে নিশ্চয়ই কগনিজেন্সে নিয়েই তো সে একটা রায় দিয়েছে। আদালতের রায় তো শিরোধার্য, ঠিক আছে? এখন এখানে জটিলতাটা হচ্ছে যে রায় দিয়েছে আদালত, নির্বাচন কমিশন এখানে আপিল করে নাই, কিন্তু শপথ পড়ানোর দায়িত্ব হচ্ছে স্থানীয় সরকার বিভাগের। স্থানীয় সরকার বিভাগ বলছে আইনগত জটিলতা, আমি শপথ পড়াবো না। এখন এখানে ধরেন এখন আলোচনাটা হয়ে গেছে আন্দোলন, ঘেরাও, এবং আমার মনে হয় যে আবার একটা যমুনার সামনে আমরা একটা জনসমাগম দেখতে পাচ্ছি, সেখানে ঠান্ডা পানি আসবে না গরম পানি আসবে। ধন্যবাদ বন্ধু ভাই। আমি রুমিন আপা আপনার কাছে সর্বশেষ 1 মিনিট একটু জানতে চাই, বিএনপির কাছ থেকে আজকে আমরা যে ধরনের এক ধরনের ঠান্ডা হুমকি শুনলাম, এগুলো কি বিএনপি বাস্তবে পরিণত করার সম্ভাবনা আছে কিনা? দেখুন, একটা কথা তো আপনাকে মানতেই হবে যে বিএনপি এবং দেশের মানুষ সকলেই জানে যে যদি আজকে না কালকেই নির্বাচন হয়, বিএনপি ব্রুট মেজরিটি নিয়ে পার্লামেন্টে যাবে। তো এই দলটি যে গত 9 মাস ধরে ধৈর্যের পরীক্ষা দিয়েছে, সরকারকে সার্বিক সহযোগিতা করেছে এবং অত্যন্ত সহনশীলতার পরিচয় দিয়ে প্রতিটি ক্ষেত্রে যতটুকু সম্ভব সরকারের পাশে দাঁড়িয়েছে, সেই কারণেই তো বিএনপি সাধুবাদ পাওয়ার যোগ্য। বিএনপি দেখুন বহুদিন ধরে একটি কথা বলে আসছে, ভাই আমাদেরকে ইলেকশনের একটা রোড ম্যাপ দেন। আর বিষয়টা তো এরকম নয় যে এই সরকার 5 বছরের জন্য নির্বাচিত হয়ে এসছে বা একটা নির্দিষ্ট মেয়াদের জন্য
যদি নির্দিষ্ট মেয়াদের জন্য হতো তাহলে আমরা বুঝতে পারতাম যে আচ্ছা এই সময়টার পরে জি। নির্বাচন। এখন তো আমরা প্রত্যেকেই অন্ধকারে আছি এবং আমরা যারা নির্বাচন করতে চাই আমাদের নিজেদেরও তো একটা প্রস্তুতির ব্যাপার আছে। সেই কারণেই বারবার কিন্তু রোডম্যাপ চাওয়া হয়েছে এবং বারবার আমরা একটা ধোঁয়াশাপূর্ণ উত্তর পেয়েছি ডিসেম্বর থেকে জুন। জুনের মধ্যে। এবং আজ গতকালকে ইকোনমিস্টকে বোধহয় গতকালকে বা পরশু প্রধান উপদেষ্টা বলছেন যে এটা ডিসেম্বরে হতে পারে, তবে জুনের পর যাবে না। আপনি দেখেন, নিজেই দেখেন কথাটা 6 মাসের মধ্যে উনি কি সুন্দর দোলনার মতন দুলছেন। ডিসেম্বরে হবে কিন্তু জুনের পর যাবে না। বাংলাদেশে ফেব্রুয়ারির পর কোনো নির্বাচন জি। হওয়ার মতো কি বাস্তব পরিস্থিতি থাকে? তার মানেই হচ্ছে এটা আবারও সেই দীর্ঘসূত্রিতার মধ্যে চলে যাওয়া। এমন যদি হতো সরকার অসাধারণ সুশাসন দিতে পারছে, এমন যদি হতো সরকার দারুণ অর্থনৈতিকভাবে সফল হচ্ছে, এমন যদি হতো বিশ্বব্যাংক বলছে জি। না যে আগামীতে ৩০ লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে যাবে, কিংবা বলছে না যে মানে সর্বকালের সর্বনিম্ন তারপর জিডিপি আমরা প্রবৃদ্ধি হবে, জি।